প্রবাসী ভোটার বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? পাপিয়া প্রশ্ন করতেছে যে প্রবাসীরা কেন ভোটার হবে, ওনারা কেন ভোট দিবে? এই দেশটা কি আমার বাপ দাদার নাকি? প্রবাসীরা কি অবদান রাখে না বাংলাদেশে? প্রবাসীরা যে অবদান রাখে, আপনার কি অবদান আছে বাংলাদেশের জন্য? বিএনপি যে সবকিছু না না করে, এই না না বিএনপি না পড়বে। প্রবাসীরা যদি ভোটার হয় আর পাপিয়া যদি ক্ষমা না চায়, বিএনপি যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে, আমি মনে করি প্রবাসীরা বিএনপিকে বয়কটে ডাক দিবে। ভদ্র মহিলা যে পাপিয়া যে কথাটা বলতেছিল যে প্রবাসীদেরকে নিয়ে, তো তার মাথায় কি সেই সেন্সটা নাই যে তারেক রহমান তো গত 16 বছর ধরে এই বাংলাদেশের বাইরে, সে কি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা না? তো তাকে তো একই কথা বলা হইলো, তাই না? আমরা যদি ভোট দিতে না পারি, তাহলে কি তারা কি মাইনাস করতে চাচ্ছে? বিএনপি পাগল হয়ে গেছে, এক এক নেতা এক এক কথা বলে। ফজলু বজলু সালাউদ্দিন মালাউদ্দিন এরা কেন এরকম বিরূপ মন্তব্য করে? শেখ হাসিনা পরবর্তী সময়ে যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এখানে যে বাংলাদেশের পুনর্গঠনের যে একটা সুযোগ এসেছে, ওনারা সবকিছুতে কেন না না করেন? রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের বাজেটের 15% উপরে অবদান রাখে। সেখানে পাপিয়া প্রশ্ন করতেছে যে প্রবাসীরা কেন ভোটার হবে, ওনারা কেন ভোট দিবে? এই দেশটা কি আমার বাপ দাদার নাকি? প্রবাসীরা কি অবদান রাখে না বাংলাদেশে? প্রবাসীরা যে অবদান রাখে, আপনার কি অবদান আছে বাংলাদেশের জন্য? বিএনপি যে সবকিছু না না করে, এই না না বিএনপি না পড়বে। প্রবাসীরা যদি ভোটার হয় আর পাপিয়া যদি ক্ষমা না চায়, বিএনপি যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে, আমি মনে করি প্রবাসীরা বিএনপিকে বয়কটে ডাক দিবে। এমন রেমিটেন্স যদি বন্ধ করে দেয়, তখন ওনারা বুঝতে পারবেন যে কত ধারে কত সাল। এটা আওয়ামী লীগ বুঝতে পেরেছে, আপনারা ওই সময় থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করতেছেন না। আমি প্রশ্ন করতে চাই, আপনারা 3 জন বিজ্ঞ আলোচক আছেন এখানে, প্রবাসীরা কি ভোটের অধিকার রাখে না? প্রবাসীকে ভোট দেওয়ার কোনো অধিকার নাই? ধন্যবাদ আমি সবাইকে। যে আমাদের দেশে একজন মন্ত্রী ছিল, দপ্তরবিহীন মন্ত্রী, সুরঞ্জিত সেনগুপ্ত। তো উনি যদি, ওনার মন্ত্রণালয় তো নেই, যে কোনো মন্ত্রণালয়ে গেলে ধরেন মন্ত্রী বললো যে ভাই আপনি তো আসলেন, এখানে তো কোনো চেয়ার নেই, যেহেতু উনি দপ্তরবিহীন মন্ত্রী, তো উনি হয়তো বা বলতেন ভাই টেনশনের কোনো কারণ নাই, আমি দপ্তরবিহীন মন্ত্রী, ওই জন্য চেয়ার সাথে করে নিয়েই ঘুরি, এই যে চেয়ার আমি বসে বললাম। পিআর সিস্টেমের নির্বাচনটা হচ্ছে, এই যে ব্যারিস্টার ওয়াহিদ মাহমুদ যেটা বলতেছিলেন যে 15% ভোট যদি, মানে পিআর সিস্টেম তো এটাই বলতে চাচ্ছেন যে সারা বাংলাদেশের ভোট হবে, সেই ভোটগুলোকে কাউন্ট করা হবে, কত পার্সেন্ট কে ভোট পাইলো, সেখান থেকে সেই আনুপাতিক হারে তাদেরকে এমপি দেওয়া হবে, তাই তো? আচ্ছা, এখন আপনার কথা আনুপাতিক হারে ধরেন একটা দল 15% ভোট পাইছে, সে 3-15-45টা এমপি পাইলো। এই 45টা এমপি দিয়ে তো সে 300টা সিট পূরণ করতে পারবে না, যে কোনো 45টা সিটই তাকে নিতে হবে, এটা তো আপনি মানতেছেন। এখন মনে করেন এই গুরুদাসপুর বড়াইগ্রাম নাটোর 4-এ সারা বাংলাদেশের মধ্যে মনে করেন যে এখানে এই একটা মার্কা সবথেকে বেশি ভোট পাইছিল, তার ফলশ্রুতিতে 15% হয়েছে। এখন এইটা আপনি তো ওইখানে বসে জানতে পারলেন না, না পারার কারণে এই সিটের মানুষ যারা আপনাদেরকে ভালোবেসে ভোট দিয়েছিল, তাদের অধিকারটা খর্ব করে আপনি অন্য জায়গায় একটা এমপি দিয়ে দিলেন। তাহলে ভাই এই এলাকার মানুষ বেশি ভোট দিয়ে তার অপরাধটা কি? সে অন্য এলাকায় কেন এমপি নেবে? এটি একটু আমাকে বুঝিয়ে বলবেন, এই জিনিসটা আমার বুঝে আসেনি। তবে হ্যাঁ, আপনারা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা খুবই ভালো লেগেছে, যে মন্ত্রী এমপিদেরকে কোনো আয় কর মুক্ত গাড়ি দেওয়া যাবে না, কোনো বাসা দেওয়া যাবে না। এইগুলো আপনারা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এটা খুবই ভালো বলেছেন। এই এই কাজগুলোর প্রতি আপনারা জোর দেন, এই পিআর বাদ দিয়ে এই কথাগুলো যদি আপনারা খুবই গুরুত্ব সহকারে বলেন, তাহলে দেশ ও জাতির খুবই কল্যাণে আসবে। এটা খুব আলাইকুম। যে আমাদের যে আজকে মহাসমাবেশে জামাত ইসলামের পক্ষ থেকে তার ভেতরে একটা দাবি ছিল পিআর সিস্টেমে ভোট। আসলে আমাদের মেহমান একজন বলেছে যে পিআর সিস্টেম এটা নতুন, মানে এটা জনগণকে বোঝে না। আসলে আপনি যা কিছু নিয়ে আসবেন সেটাই তো নতুন। যখন আমরা প্রথমবার ভোট দিয়েছি সেটা তো নতুন ছিল। আপনারা যে কোনো একটা সিস্টেম যদি নিয়ে আসেন সেটা তো নতুন প্রথমে হবে। আমি মনে করি আমাদের দেশে যে বারবার স্বৈরাচার হচ্ছে, তার এই পিআর সিস্টেম হলে স্বৈরাচার কিন্তু ঠেকানো সম্ভব হবে আমরা মনে করি। এখানে আরো একটা পিআর সিস্টেমের সুবিধা হচ্ছে যে আমি একজন ভোট দেবো, আমার আগ্রহ থাকবে যে আমার ভোটটা কিন্তু বিফলে যাচ্ছে না, আমার ভোটের যে প্রতিনিধি কোনো না কোনো ভাবে উনি সংসদে যেতে পারছেন এবং আমার ভোটটা কিন্তু পড়ছে না। আমরা যদি দেখি যে এক ভোট যদি কম পাই এবং এমপি প্রার্থীর, তাহলে কিন্তু এক ভোটের কারণে হাজার হাজার ভোট কিন্তু পচে যাচ্ছে। তো এই পিআর সিস্টেমের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে যে আমার ভোটটা কিন্তু পচবে না, আমার যে প্রতিনিধি এটা আমার সংসদে থাকবে। এই এই সিস্টেমটা সবচেয়ে সুন্দর সিস্টেম। কিন্তু আমরা দেখতেছি যে যারা মানতে চায় না, আসলে যারা স্বৈরাচার হতে চায়, যারা স্বৈরাচারী মনোভাব রাখে, তারা কিন্তু এই পিআর সিস্টেমের বিরোধিতা করবে। আপনি যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চান, সমস্যা কি? আজকে বিএনপি তারা বলেছে যে আমরা 80% ভোট পাবো,
পিআর সিস্টেমে তো 51% ভোট পেলে তো সরকার গঠন করা যায়, তার 80% ভোট পেলে আপনি তো আরো 29% ভোট বেশি থাকে আপনার। ছোট দলগুলো যদি তারা 1% 2% ভোট নিয়ে যদি 5টা বা 10টা সিট পায় তো সমস্যা কোথায়? জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি, হুম, জি, মোহাম্মদ সালাম বলেন। সালাম সাহেব আনমিউট করেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। মনির ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কাছে একটা প্রশ্ন ইব্রাহিম ভাইয়ের কাছে। উনি বিপি ইব্রাহিম। উনি বলছেন যে গণতন্ত্র বা ডেমোক্রেসি। ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝি? যদি আমরা ডেমোক্রেসি যদি জানি তাহলে ওদের বিএনপির মধ্যে কি ডেমোক্রেসিটা আছে? বা এই গণতন্ত্র আছে? আর ২য় নম্বর প্রশ্ন হচ্ছে গিয়া, আমরা সবাই ফেয়ার পদ্ধতির এগেইনস্টে বলতেছি। এই ফেয়ার পদ্ধতিটা হচ্ছে মানে এই ফ্যাসিস্ট হাসিনার মতন এরকম দানবকে তৈরি না করার একটা পদ্ধতি আরকি। এটা যদি আমরা করতে পারি, এই ফ্যাসিস্ট হাসিনা দানব যারা ছিল, ঐরকম দানবকে আমরা মানে মানে মানুষ এই দেশের মানুষকে এই দানববিহীন আমরা নেতা তৈরি করতে পারবো। আর জি, একটা প্রশ্ন, একটা প্রশ্ন আমাদের ইব্রাহিম ভাই বলছিলেন যে নেতা তৈরি হবে না পিয়ার পদ্ধতিতে। ভাই কেন রে ভাই, নেতা তৈরি হবে না কেন? আপনারা কি পাপিয়ার মতো নেতা তৈরি করবেন যে মানে প্রবাসীদেরকে মানে এরকম কথা উচ্চ উচ্চ কথা বলতেছে? এই প্রবাসীরা যদি রেমিটেন্স যদি শাটডাউন করে, তা ও কি কাপড় পরতে পারবে? ও তো কাপড় ছাড়াই হাঁটবে রাস্তার মধ্যে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ইয়া করুন। বিসমিল্লাহির জি, আপনি রহমানির রহিম। জি, আনমিউট করেন, অসংখ্য বলেন। ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি ব্যারিস্টার ওয়াহিদুল মাহবুব ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটা হলো, বিএনপির একটা মন্তব্য নিয়ে বলি। গণঅভ্যুত্থান আগে থেকে তারা প্রত্যেকটা ক্ষেত্রেই এই তত্ত্বাবধায়ক সরকার যে কয়টা প্রস্তাবনা রাখছে প্রত্যেকটারই বিরোধিতা করছে। আন্দোলনের সময় ফখরুল সাহেব বলছিল এই আন্দোলনের সাথে আমরা যুক্ত নয়। আবার দেখেন, সংস্কার বোঝে না কি সাধারণ জনগণ। সালাউদ্দিন বলতেছে পিয়ার বোঝে না, আপনার পিয়ার খায় না মাথায় দেয়। আবার পাপিয়া বলছে প্রবাসীরা ভোট দিতে পারবে না। তাহলে আমার প্রশ্ন হলো, বিএনপিটা কি এই আওয়ামী লীগের মতো বিনা ভোটে বা বিনা মানে কোনো ঝামেলা মুক্ত মানে একদম ফ্রি ফায়ার একটা নির্বাচন হয়ে অন্য কেউ ক্ষমতায় আসুক সেটা চায় না? এবং কি তারা কি জনগণকে ভোট থেকে দূরে রাখার জন্য প্রত্যেকটা প্রস্তাবের বিরুদ্ধে বিএনপি এগুলো করছে কিনা? ১ নাম্বার প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন হলো যে প্রবাসীরা যদি ভোট দেয় তাহলে কি এই ভোট নিয়ে যে পাপিয়া যে বক্তব্যটা দিচ্ছে, তাহলে কি আপনার কাছে মনে হয় যে তারা ভয় পাচ্ছে যে এই প্রবাসীরা অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে পারে? এই ভয়টা তাদের মধ্যে কাজ করে কিনা? এই ২টা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন আপনি একটু প্লিজ। হুম, জি, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে এবং আপনার সহ আলোচকদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাংলাদেশের নিয়ম হলো গাদায় পানি খায় কিন্তু গোলাই খায়। আমরা দেখছি ৯৬ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা আসছিল, তখন ম্যাডাম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছেন পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ আর কি। তখন পানি খাইছে কি গোলাই খাইছে। হরতাল করছে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সহকারে সংসদ থেকে বয়কট করি, সংসদ থেকে পদত্যাগ করি, হরতাল করি, তত্ত্বাবধায়ক সরকার আদায় করছে। এরপরে আমরা দেখলাম কি, এরপরে তত্ত্বাবধায়কের মাধ্যমে হাসিনা ক্ষমতা আছে, বিএমপি আবার ক্ষমতা আছে। বিএমপি হাসিনা ৮ সালে আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। এখন বিএমপি পাগল হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার দিবার জন্য। পাগলামি করিও তত্ত্বাবধায়ক সরকার আদায় করতে পারে না। এখন আমার কথা হইলো, পিয়ার পদ্ধতি যেটা, এটা তো সুন্দর পদ্ধতি। এখন বিএমপি বুঝে না কেন? বিএমপি বুঝে না এই কারণে, কারণ পিয়ার পদ্ধতি হইলে দেখা গেছে দলের সিনিয়র নেতারা হইতে, দলের প্রধান হইতে যে বাণিজ্যটা করে, নমিনেশন বাণিজ্য, ওইটা তাদের বন্ধ হয়ে যাবে। এই মূল ঘটনাটা হইলো এটা, আর অন্য কিছু না। এখন ভারতেও তো মোদী সরকার যে গঠন জি, করে আছে, ও তো আরেকজনের সহযোগিতা নিয়ে সরকার গঠন করছে। পাকিস্তানে যে সরকার আছে,
সেও তো অন্য আরেকটা দলকে নিয়ে সরকার গঠন করে দেশ চালাইতেছে। তো বিএনপি যদি ফেয়ার নির্বাচনে যদি নাকি একক না আসতে পারে, অন্য দলকে নিয়ে সরকার গঠন করবে, অসুবিধা কোন জায়গায়? কিন্তু বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে, তবে মানবে যে ওই পানি খাইবো গোলাই, কাদায় যেরকম পানি গোলাই খায় এরকম গোলাই খাইবো, খাওয়া ঠিক। যেহেতু বিএনপি বাদে আর অন্য দলগুলো সব এক হয়ে গেছে, পানি খাইবে গোলাই খাইবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। জাহিদ। জি আসসালামু জাহিদ আলাইকুম। ইসলাম আনুরুল্লাহ। জি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ নামুল ভাই। আমি হাসিনুর রহমান স্যারকে আমি অনেক পছন্দ করি, তাই আমি তার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, স্যার আপনি তো জিয়াউর রহমানকে মানে দেখেছেন, আপনারা তো সেই সময় তাদের ইয়েতে ছিলেন। তো যখন 1981 সালে যখন জিয়াউর রহমান সাহেব এই হাসিনাকে নিয়ে আসছে, তার এক সপ্তাহ পরেই তাকে ইন্ডিয়া র দিয়ে মারা হয়েছে, আমরা ইতিহাসে বা অনেক কথায় অনেক তথ্যতে শুনি। তো এখন কি যেমন সালাউদ্দিন স্পির এই 9 বছর ধরে ইন্ডিয়াতে থেকে এখন যে বাংলাদেশে এসে বিএনপি করতেছে, এখন কি সেই ভয়ে কি তারেক রহমান এখনো বাংলাদেশে আসতেছে না? আর আমার সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা হলো ভদ্র মহিলা যে পাপিয়া যে কথাটা বলতেছিল যে প্রবাসীদেরকে নিয়ে, তো তার মাথায় কি সেই সেন্সটা নাই যে তারেক রহমানও তো গত 16 বছর ধরে এই বাংলাদেশের বাইরে, সে কি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা না? তো তাকে তো একই কথা বলা হইলো, তাই না? আমরা যদি ভোট দিতে না পারি, তাহলে কি তারা কি মাইনাস করতে চাচ্ছে তারেক রহমানকে? মানে তাদের কি কোনো সেন্স নাই? কমন সেন্স তো থাকে একজন মানুষের, তাই না? সামান্য। তারা নাকি ব্যারিস্টার মানুষ, এত শিক্ষিত, এই সিম্পল জিনিসগুলো তারা কি বোঝে না, নাকি ইন্টেনশনই ওনারা এই কথাগুলো বলে? ধন্যবাদ।